প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত। আজকের আমরা তড়িৎ বিভব অধ্যায়ের তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের রাশিমালা নির্ণয় করব। আসলে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের রাশিমালা আমরা নির্ণয় করতে পারি কোথায়? দুটো বিশেষ ক্ষেত্রে। একটি হচ্ছে বিন্দুটি যখন দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত, সেক্ষেত্রে তড়িৎ বিভব কত হবে, বা বিন্দুটি যখন লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, সেক্ষেত্রে বিভব কত হবে আমরা নির্ণয় করেছি। আজকে আমরা শিখব যে এটি তড়িৎ দ্বিমেরুর আশেপাশে যে কোনো বিন্দুতে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। চলো আজকের ক্লাসের বিষয়বস্তু তাহলে হলো কি, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। বিষয়টি কেমন দেখো, ধরো একটি তড়িৎ দ্বিমেরু, এটি মাইনাস কিউ আধান এখানে আছে, এটা প্লাস কিউ আধান, আর আমরা এই আধান দুটির মধ্যে দূরত্বকে 2L দ্বারা প্রকাশ করেছিলাম। যদিও এদের মধ্যে কোনো সংযোজক, কোনো দণ্ড থাকে না, আমরা এরকম ডট ডট দিয়ে আগে বলি এই আধান দুটির মধ্যে দূরত্ব কত, 2L, তাই তো? আর দ্বিমেরুর ভ্রামকটি কত হয়? এই দ্বিমেরুর ভ্রামকটি পি দ্বারা প্রকাশ করে। পি কত হয়? যে কোনো একটি আধান এবং ওদের মধ্যবর্তী দূরত্বের গুণফল। ওদের মধ্যবর্তী দূরত্ব কত, 12। এই যে কোনো একটি আধান এবং মধ্যবর্তী দূরত্বের গুণফল হয়। আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কী হয়? দ্বিমেরু ভ্রামক তো ভেক্টর রাশি, এর অভিমুখ কোন দিকে হয়? ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এখন এই দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে সব কিছু দূরত্ব মাপা হয়, এগুলো আমরা সব শিখেছিলাম। এর অক্ষ বলতে কোন পজিশানটাকে বোঝায় সেটাও বুঝেছিলাম। অক্ষ বলতে এই যে এদের সংযোজক সরলরেখার ওপরের যে কোনো বিন্দু, আর লম্ব সমদ্বিখণ্ডক মানে এর ওপর যে কোনো বিন্দু, তাই তো? এর ওপর যে কোনো বিন্দুতে বিভব শূন্য হয় প্রমাণ করা হয়েছিল। এর ওপর বিভবের রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম। আজকের আমরা শিখব কি, যে এই দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, ধরো এম বিন্দু, এখানে বিন্দুটি আছে, এই যে এম বিন্দুটি আছে, এটা অক্ষের ওপরও নয়, লম্ব সমদ্বিখণ্ডকের ওপরও নয়, যে কোনো একটা পজিশানে আছে। এখন বললাম এই দ্বিমেরুর জন্য এম বিন্দুতে বিভবের মান কত হবে, সেটাই আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু। তাই লিখেছি দেখো, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। এখন এই এম বিন্দুতে বিভব নির্ণয় করার জন্য আমাদের এই দূরত্বটা কাজে লাগবে। আচ্ছা, এইটা মুছে দিই, এগুলো আমরা তো জানি, আর একবার মনে করে নিলাম কেবলমাত্র, তাই তো? আচ্ছা, কি কোন দূরত্বটা কাজে লাগবে? আমাদের এম বিন্দু থেকে ও বিন্দুর এই যে দূরত্ব, এটি কাজে লাগবে। এই দূরত্বটা কত, আর, তাই তো? এই দ্বিমেরুর জন্য এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। কিভাবে করছি দেখো, আসলে আমরা প্রাবল্য কিভাবে বের করেছিলাম? এই এ বিন্দুতে আধানের জন্য প্রাবল্য বলছি বিভব। এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব বের করব। তার জন্য আমাদের কী লাগবে বলো তো? এই এপি দূরত্বটা, আমরা এই দূরত্বটাকে আর জানি। এ থেকে পি এর দূরত্ব কত? এ থেকে পি নয়, এ থেকে এম এর দূরত্ব। এই দূরত্বটা কি জানি না। এটা এল এবং এটা এল। কেন? যেহেতু দ্বিমেরুর দুটো আধানের মধ্যে দূরত্ব 2L ধরেছি এবং ওটি মধ্যবিন্দু হওয়ায় এটা এল হবে, আর এটা কত, আর। এই দূরত্বটি কত হবে? এটা কি √r² + l² হবে? কি মনে হয়? হবে না, কারণ এটি একটি সমকোণী ত্রিভুজ নয়। এ ও এম এর একটি সমকোণী ত্রিভুজ নয় তো, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা পিথাগোরাসের উপপাদ্যটি এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই এই সূত্র থেকে এখানে বের করা গেল না। কিন্তু আমি জানি এই আধানের জন্য এখানে বিভব বের করতে গেলে এম, এই দূরত্বটি আমার জানা প্রয়োজন। একই রকমভাবে এই আধানের জন্য এখানে বিভব বের করতে গেলে
বিএম দূরত্বের মান জানা প্রয়োজন, সেটাও কিন্তু আমরা ওই √r² + l² এটাও লিখতে পারবো না, বা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারবো না। যদি ওটা সমকোণী ত্রিভুজ হতো তখন লেখা যেত, যেমন সমদ্বিখণ্ডকের ওপর যখন বের করেছিলাম লিখেছিলাম। আসলে এই দূরত্বটা বের করার জন্য আমি কি করছি যেন, এইটাকে এই যে এম বিন্দুর ও বিন্দুর এই সরল রেখাংশটাকে একটু বর্ধিত করছি, হয়েছে। আর ধরছি এ বিন্দু থেকে অঙ্কিত লম্বটা এই বর্ধিতাংশের ওপর ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো কি করলাম, ও আর এম সরল রেখাটাকে বর্ধিত করলাম, তাই তো। বর্ধিত করে কি করলাম, এ বিন্দু থেকে এই বর্ধিতাংশের ওপর লম্ব টেনে দিলাম। ধরলাম লম্বটি কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে। একই রকমভাবে বি বিন্দু থেকে ওই OM এর ওপর লম্ব টানলাম, দেখলাম লম্বটা কোথায় ছেদ করেছে, ধরো সি বিন্দুতে। আসলে কেন করলাম, আমাদের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে এই AM বা BMটা বের করা, তার জন্য এটা টানলাম। আচ্ছা, মনে আছে দ্বিমেরুর অভিমুখ, একটু আগেই বলছিলাম দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়, দ্বিমেরুর অভিমুখ হয় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এটা প্রকৃতপক্ষে বলা উচিত দ্বিমেরুর অভিমুখ নয়, দ্বিমেরু ভ্রামকের অভিমুখ। আর দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে, দ্বিমেরুর অভিমুখও সেই দিকে হয়। ফলে এখানে দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হচ্ছে, দেখো এ থেকে বির দিকে, মানে এই সরলরেখা বরাবর, এই সরলরেখা বরাবর হচ্ছে দ্বিমেরুর অভিমুখ। আর এম বিন্দুর অবস্থান ভেক্টরের অভিমুখ কোন দিকে, এদিকে। আমরা কোনো একটি বিন্দুর অবস্থানকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি, যেটাকে অবস্থান ভেক্টর বলে। আর অবস্থান ভেক্টরের অভিমুখ কোন দিকে হয়, ওই মূল বিন্দু থেকে যে বিন্দুর অবস্থান ভেক্টর বের করছি তার দিকে হয়। ফলে ওটা কত হবে, ও থেকে এম এর দিকে। এই যে মাঝখানের কোণটি, এটা কত হলো, ধরো থিটা। বোঝা গেল, এই অবস্থান ভেক্টর আর দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ থিটা। অর্থাৎ এম বিন্দুর অবস্থানকে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করছি। আর থিটাটি কি, আরটা হচ্ছে এই দূরত্ব, থিটাটা এই কোণ। আমরা XY দ্বারা যেমন প্রকাশ করতে পারি, যেটাকে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এটাকে বলা হয় কি পোলার কোঅর্ডিনেট। কেন, কোণ এবং দূরত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। এটা থিটা, এটা থিটা হয় কি হবে, দেখো ওই ছবি থেকে আমরা এই কোণটা থিটা হয় লিখে দিতে পারি, এই কোণটাও থিটা লেখা যায়। তো আমাদের উদ্দেশ্য কিন্তু কি, দেখো এগুলো সব বুঝতে পারলে কিনা, কোনটা কি ধরলাম, কেন ধরলাম, উদ্দেশ্যগুলো। এখন উদ্দেশ্য হলো AM বের করা। দেখো আমি AM এখানে আলাদা করে লিখি, কারণ AM বের করতে পারলেই বিভব চলে আসবে। AM সমান লিখতে পারি এই ছবি থেকে A থেকে M, মানে A থেকে O, না A থেকে O নয়, M থেকে O দূরত্ব প্লাস O থেকে D এর দূরত্ব। ছবিতে দেখো খুঁজে পাচ্ছ কিনা, এই যে A থেকে M এর দূরত্ব এখান থেকে এইটুকুনি, এখান থেকে এইটুকুনি হতে হয়, কারণ এটা লম্ব টেনে দিয়েছিলাম। অর্থাৎ M থেকে এর দূরত্ব আর M থেকে D এর দূরত্ব, তাই আমি এটা লিখেছি। আচ্ছা AM লিখেছি, তো এটা MD লিখি একই, মানে MD মানে কত, M থেকে O প্লাস O থেকে D। O মানে কোন বিন্দুটি, এই যে বিন্দুটি। এখন M থেকে O এর মান আমরা জানি, M থেকে O এর মান কত, R, তাই না। O থেকে D এর মান কি করে বের করব, দেখো O থেকে D এর মান বের করার জন্য আমাদের কি কাজে লাগবে, দেখো এইটুকুনি আমরা জানি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই কোণটা যদি থিটা হয় আমরা জানি। আর এইটা 90 ডিগ্রি, কেন লম্ব টেনেছিলাম, এই যে এটা ডট ডট দিয়ে লম্ব টেনেছিলাম না। ফলে আমি ওই ত্রিভুজটা থেকে বলতে পারি, কোন ত্রিভুজ, এখানে একটু লিখে দিই, কোন ত্রিভুজটা থেকে লিখছে, দেখো ত্রিভুজ ADO থেকে কি লেখা যায়, থেকে লেখা যায় cos থিটা। cos থিটা, cos থিটা মানে কি, এই কোণটা থিটা ধরলে ভূমি বাই অতিভুজ, থিটা সামনের বাহু লম্ব, তাহলে ভূমি কোণটা হবে এই যে OD বাই OA অতিভুজ। দেখো cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, মানে cos থিটা সমান কত আসছে, দেখো OD মানে কত, O থেকে D এর দূরত্ব মানে হচ্ছে, ওটা বের করতে হবে। আর OA মানে L আমরা জানি। ফলে ওই OD সমান চলে এলো, দেখো L cos থিটা। অর্থাৎ আমাদের AM এর মান জানা মানের আকারে চলে এলো। আমরা কি কি জানতাম, আরটা জানতাম, আর মানে কি O বিন্দু থেকে M বিন্দু দূরত্ব, আর Lটাও জানতাম। প্রকৃতপক্ষে 12 জানতাম, 12 জানি মানে Lও জানি, তাই তো নাকি। তাহলে L জানলাম, আর জানলাম, সেখান থেকে থিটাটারও কোণ, M বিন্দুর অবস্থান ভেক্টরের কোণটি,
ফলে এম চলে এলো। একই রকমভাবে বি এম চলে আসবে। দেখো বি থেকে এম এই দূরত্বটি তো কাজে লাগবে, আমরা এখানে পাশে বের করে নিই। বি এম মুছে দিলাম। বি এম সমান কত? বি থেকে এম মানে আমি লিখতে পারি বি থেকে সি এর দূরত্ব, এই এম থেকে সি এর দূরত্ব যা, বি থেকে এম এর দূরত্ব আর এম থেকে সি এর দূরত্ব, তাই এম থেকে সি এর দূরত্ব কত লিখতে পারি? দেখি এমও থেকে ও সি বাদ দিলে হয়ে যাবে, তাই তো? এই ছবিগুলো খেয়াল করে, এটা কিন্তু ও বিন্দু, যেটা একটু অন্য কালি দিয়ে লিখি। এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু এই জায়গাটায়, তাই তো? তাহলে ও এম মানে কত? আর দেখবে ও সি ওই একই রকমভাবে এল কস থিটা আসবে ওই ত্রিভুজটা থেকে। কোন ত্রিভুজটা থেকে যেন? এই ত্রিভুজ বি সি ও থেকে দেখবে কস থিটা বের করে। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, থিটার সামনের বাহু লম্ব, তাহলে ভূমি কোণটা হচ্ছে ও সি বাই অতিভুজ মানে এল চলে আসে, ও বিটা অতিভুজ হয়ে যাচ্ছে, তাহলে ও সির মান চলে আসে, অর্থাৎ বিএমও বেড়ে হয়ে গেল। এই দূরত্ব দুটি আমাদের কাজে লাগবে। এই দূরত্ব দুটির জন্যই যে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করা সমস্যা হয়। আগে বলো এই দুটোর দূরত্ব কিভাবে নির্ণয় করলাম, বুঝতে পারলাম কিনা? এবার খুবই সহজ গণনা। কি করে? এবার লিখব যে এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব কত আসবে? এম বিন্দুতে বিভব ভি এ যদি লিখি, ভি এ কেন লিখছি? যে এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব ভি এ সমান কত আসবে? সিজি এসআই পদ্ধতিতে করি, তাই তো? 1/4πε0 কিউ বাই মাইনাস কিউ হবে, কারণ আমরা জানি আধান ঋণাত্মক হলে বিভব ঋণাত্মক হয়, উৎস আধান, তাই তো? মাইনাস কিউ বাই দূরত্ব কত? এম, আধান থেকে ওই বিন্দুর দূরত্ব। বিন্দু আধানের জন্য বিভবের রাশিমালা করেছিলাম, কোথায় লিখবো? এখানে লিখি বিভব ভি সমান হয় 1/4πε0 কিউ বাই আর, এইটা শিখেছিলাম। কিউর মান এখানে মাইনাস কিউ, দূরত্বটা এম, ফলে এখানে বসিয়ে দিলে কত আসছে? দেখো আসছে 1/4πε0 মাইনাস কিউ বাই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এম মানে আর প্লাস এল কস থিটা, এই হলো হচ্ছে ভি এ। অনুরূপভাবে লিখতে পারি, দেখো অনুরূপভাবে ভিবি সমান কত লিখতে পারি? 1/4πε0। ভিবি মানে কি বোঝাতে চাইছি? যে বি বিন্দুর আধানের জন্য এম বিন্দুতে বিভব কত আসে? এখানে কিউ বাই, কেন? এখানে উৎস আধানটা পজিটিভ, কারণ আমি বি বিন্দুতে যে আধান আছে তার জন্য এম বিন্দুতে বিভব বের করছি, তাহলে বিটা কি হলো? পজিটিভ, তাই প্লাস কিউ বাই বিএম দূরত্ব বের করে ফেলেছি কত? 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল কস থিটা, এই এসেছিল। দেখো তাহলে আমি এম বিন্দুতে দুটি আধানের জন্য আলাদা আলাদা করে বিভব কত হচ্ছে সেটা বের করলাম। এবার কি করব? আমরা মোট বিভব বের করব, অর্থাৎ এই আধানের জন্য এখানে বিভব বের করেছি, এই আধানের জন্য এখানে বিভব বের করেছি। মোট বিভব কত হবে? এই দুটি বিভব যোগ করলে, ফলে আমরা বলতে পারি যে এম বিন্দুতে মোট বিভব কত হবে? ভি সমান ভি এ প্লাস ভিবি, এই দুটি যোগ বসিয়ে দাও, গেলে কি হচ্ছে? 1/4πε0 কমন আসছে, গেলে এখানে থেকে যাচ্ছে কত? আচ্ছা কিউটাও কমন নিয়ে নিতে পারতাম একেবারে। দেখো কিউ কমন নিলে এখানে থাকছে আর মাইনাস এল কস থিটা মাইনাস 1/r প্লাস এল কস থিটা, এই যে কিউ বাই 4πε0 কমন নিয়ে নিলাম। এবার দেখো কি এলো? এবার এলো কি? দাঁড়া, এবার একটু গণনাটা সম্পূর্ণ করলে হয়ে যাবে। তাহলে ভি সমান এর পরের লাইনে লিখতে পারি ভি সমান কত? কিউ বাই 4πε0 যেমন থাকলো। এবার এটা লসাগু করতে হবে, কোনটা? এই যে করলে কত আসবে লসাগুটা? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো? কারণ এটা গুণ এটা করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই
এটা হলো, ফলে ওপরে বসছে দেখো আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা বসিয়ে দিলাম। দিলে ভি সমান এলো 1/4 Q/4πε0, তাই না, এপসিলন 0 এল কস থিটা ও আর আর কেটে যাবে 2L cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো। আচ্ছা, ওপরে দেখো লক্ষ্য করে কি এসছে, এগুলো অঙ্ক করছে, শুধু সরল করছে। ওপরে এসছে Q12, Q12 এর জায়গায় আমরা কী লিখতে পারি, আধান ইন্টু দূরত্ব মানে দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি ভি সমান Q12 এর পরিবর্তে পি 1/4πε0 থাকলো। এই কিউ আর 12, এই যে Q12 আছে এটাকে আমরা লিখতে পারি কত, পি কস থিটা বাই কত আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই হলো বিভবের রাশিমালা যে কোনো বিন্দুতে। কোনটা কী রাশি, আরটা তো দূরত্ব কোথায়, ও থেকে এম বিন্দুর, এলটা দ্বিমেরু দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দূরত্ব, আর পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এই আমরা বের করে ফেলাম যে কোনো বিন্দুতে প্রাবল্য। এখানে কটা কেস করা যায়, কি কেস বললো, বিন্দুটি অক্ষের ওপর হলে, আমরা এটা করেছিলাম আলাদা করে, এখান থেকে প্রমাণ করা যায় বিন্দুটি অক্ষের ওপর হলে। মানে কোথায় বলো তো, এম বিন্দুটি যদি এখানে হতো, এই জায়গায় কোথাও, এটা তো অক্ষের ওপর অবস্থান, তখন আমরা বিভব কত বলতাম বা কিভাবে বের করতাম, আমরা এটা আলাদা করে করেছি। এক্ষেত্রে কিভাবে করব, দেখো এম বিন্দুটি অক্ষের ওপর, মানে সেক্ষেত্রে এই থিটাটি, এই সরলরেখাটি, এই যে আরটা এসে এই অক্ষের ওপর মিলবে, মানে সেক্ষেত্রে থিটাটি আমরা কত ডিগ্রি লিখতে পারি, 0 ডিগ্রি। তাই ভি কত আসবে, 1/4πε0 পি কস 0 ডিগ্রি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার 0 ডিগ্রি, তাই তো। থিটা 0 ডিগ্রি কেন হলো বুঝতে পেরেছ, আরটা তো এই থিটাটি, দেখো থিটাটি কী ছিল, অক্ষের সঙ্গে কোণ। এখন এম বিন্দুটি যখনই অক্ষের ওপর চলে আসবে, এই সরলরেখাটা আস্তে আস্তে এসে অক্ষের ওপর পড়বে, অক্ষের ওপর পড়া মানে কি, কোণটি 0 ডিগ্রি হবে, তাই 0 ডিগ্রি বসালাম। কস 0 মানে কত, 1, মানে কি এলো এটা দেখো, 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা কিন্তু আমরা করেছিলাম আলাদা করে, যে অক্ষের ওপর প্রাবল্য হলে এরকম বের করা যায়, তাই না। আচ্ছা, আর যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় সে তো হবে। আর বিন্দুটি কেস 1-এ আর কেস 2-এ বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে কী হবে, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হওয়া মানে এখানে এই জায়গাটা হবে, তাই তো, এম বিন্দু মানে থিটা, সেক্ষেত্রে কত ডিগ্রি বসাবে, 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি বসালে কত হয়ে যাবে, দেখো 0, cos 90 মানে 0, আর কিছু বসানোর দরকার নেই। আমরা এটাও করেছিলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর বিভব কত হয়, 0। বোঝা গেল, এই হলো আমাদের যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। এর পরের ক্লাসে আমরা দ্বিমেরু সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।